আজকে ১০ রোজা আলহামদুলিল্লাহ। দেখতে, দেখতে ১০ রোজাও চলে গিয়েছে। আর ১০ রোজায় আমি স্পেশাল বিফ হালিম তৈরি করেছি। আর এই বিফ হালিমের রেসিপি কিন্তু আমার চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ লেটস কুক উইথ মুনিয়াতেও আমি আপলোড করব। চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই হালিমটা খেতে এতটাই মজার হয়েছে যে কি বলবো। তো আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে আমার মাংসের ঝোল খেতে ইচ্ছা করছে, মানে বিফ দিয়ে মাংসের ঝোল। তাই আজকে ভাবলাম একটু বেশি করে ঝোল দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আসলে রোজা রেখে না অনেক কিছুই খেতে ইচ্ছা করে, মনে হয় কি দুনিয়াটাই খেয়ে ফেলবো এমন একটা অবস্থা। কিন্তু যখন রোজার পর আমরা ইফতার করি, ইফতারের পর দেখবেন আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আমার তো ভাতই খেতে ইচ্ছা করে না ইফতারের পর। আসলে রোজা রেখে মনে হয় সবকিছুই খেয়ে ফেলতে পারবো, কিন্তু ইফতারের পর আসলে সেটা হয়ে ওঠে না। যাই হোক, খেতে যখন ইচ্ছা হয়েছে ভাবলাম রান্নাই করি। আসলে আমরা যারা বাসায় থাকি, মানে হাউসওয়াইফ, তারা কিন্তু সকাল থেকে বাসায় অনেক ব্যস্ত সময় কাটাই। রোজার দিনে তো কাজটা আরো বেশি বেড়ে যায়, কারণ ইফতারি বানাতে হয় বিভিন্ন ধরনের, তারপর রাতের রান্না সেহরি রান্না করতে হয়। আসলে দম ফেলার মতো টাইমও পাওয়া যায় না এমন একটা অবস্থা। কাজ করতে করতে কখন যে ইফতারের টাইম হয়ে যায় আমি টেরও পাই না আসলে। তো এখান থেকে মাংস রান্না করার জন্য আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আর সবাই তো মাংসের ঝোল কিভাবে রান্না করতে হয় জানেন, তো রেসিপিটা শেয়ার করার কিছুই নাই। আজকে একটু ঝাল করে মাংসটা রান্না করব ভেবেছি, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিয়েছি। ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আবার আরেকটা জিনিস খেতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে পরোটা দিয়ে মাংসের ঝোল দিয়ে। আসলে রোজা রাখলে না কত কিছুই যে খেতে ইচ্ছা করে, কি বলবো। আমারও অবস্থা হয়েছে ঠিক এমনই, মনে হচ্ছে সবকিছু খেয়ে নি। আর রোজা রাখার পর দেখবেন খুব ক্লান্তি লাগে, কাজ করে একদম টায়ার্ড হয়ে যায়। তো মাংস আমি দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব। তা আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার দুই ছেলে কিন্তু ঝগড়া করছিল অন্য রুমে। মানে কি বলবো, 2 মিনিট ওদের চোখের আড়াল হলেই দেখা যায় দুই ভাই ঝগড়া শুরু হয়ে যায়। পিঠাপিঠি ভাই বোন থাকার এই এক যন্ত্রণা যে সারাক্ষণ কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকে। আমার ছেলেরাও সেম, কোনো না কোনো জিনিস নিয়ে ঝগড়া লেগেই থাকে তাদের মধ্যে। আমরা ভাই বোনরা এমনই ছিলাম। আমার ইমিডিয়েট যে ছোট বোন আছে ওর সাথে আমার সব সময় ঝগড়া হতো সবকিছু নিয়ে। এখন সেম জিনিসটা আমার ছেলে দুইটার মধ্যেই হয়। তবে বড়টা একটু বেশি বিরক্ত করে ছোটটাকে, যার কারণে ছোটটা মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে সেও ঝগড়া করে। আসলে এই জিনিসটার একটা মজাও আছে, আবার মাঝে মাঝে খুব বিরক্তও লাগে। যাই হোক, ভাই বোনের এই মধুর সম্পর্কগুলো না একটা পর্যায়ে গিয়ে আমরা যখন বড় হয়ে যাই, আমাদের বিয়ে হয়ে যায়, তখন কেন জানি থাকে না। ছোটবেলায় একই বাসাতে একই বিছানায় আমরা থেকেছি, বেড শেয়ার করেছি, খাওয়া দাওয়া সবকিছু একসাথে। কিন্তু কেন জানি বড় হওয়ার পর একজন আরেকজনের প্রতি এক ধরনের মানে কি বলে এটাকে, অ্যাগ্রেসিভ মুড হয়ে যায় ভাই বোনদের মধ্যে। জানি না কেন তখন কিসের এত দ্বন্দ্ব ভাই বোনে আমি বুঝি না। আমি চাই না কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্ব হোক, কারো ভাই বোনদের সাথে। সবাই ছোটবেলায় যেমন মিলেমিশে থাকতো তেমনই মিলেমিশে থাকুক। আমি সবসময় দোয়া করি আমার ছেলেরা যেন সবসময় একসাথে থাকে। বড় হয়ে যাওয়ার পর ভাই বোনদের মধ্যে যে দ্বন্দ্বটা হয় সেটা যেন কোনো ভাই বোনদের মধ্যে না হয়। অনেক সময় আমরা যেটা দেখি, ধরেন হাজবেন্ডের কারণেও হতে পারে বা শ্বশুরবাড়ির কারণেও হতে পারে, কিংবা আপনার সাথে আপনার ভাই বোনদের মতের মিল না থাকলেও দেখা যাবে যে দ্বন্দ্ব হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়। আবার এটাও হতে পারে আপনি খুব
ভালো অবস্থানে আছেন কিংবা আপনার ভাই বোন আপনার চাইতে একটু কম অবস্থানে আছে, তখনও দেখা যায় এক ধরনের প্রতিযোগিতা কাজ করে ভাই বোনদের মধ্যে, কিংবা ধরেন আম উম, খারাপ লাগা কাজ করতে পারে। কিন্তু এই জিনিসগুলো আসলে ভাই বোনদের মধ্যে থাকা কখনোই উচিত না, আমি যেটা মনে করি আর কি। একই রক্তের বন্ধন কখনো ছিন্ন করা যায় না। রক্তের বন্ধনকে শুধু শুধু আমরা কেন এত খারাপ সম্পর্কের দিকে নিয়ে যাব বলেন? এটা সবারই বোঝা উচিত যে ভাই বোন সব একই মায়ের পেটের সন্তান। সবাই যে সব অবস্থানে থাকবে তা কিন্তু না। আল্লাহ সবাইকে তো সব অবস্থানে রাখে না, কাউকে ভালো রাখে, কাউকে খারাপ রাখে। তো আমাদের আসলে সেগুলো বিবেচনা করে বোঝা উচিত। আপনার দোষ থাকতে পারে, আপনার খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে, তার মানে এই না যে আমি এজন্য আমার ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করব বা ওদেরকে হিংসা করব, এ ধরনের আর কি। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক, কিন্তু দেখা যায় সেই সম্পর্কগুলোই হচ্ছে একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা বড়রাও ভুল করি, অনেক সময় ছোটরাও ভুল করে, এ ধরনের হয়ে থাকে। তবে আমার মনে হয় সবসময় ছোটদের উচিত বড়দেরকে সম্মান দিয়ে কথা বলা, ওদেরকে সম্মান করা। কোনো কিছু খারাপ লাগতেই পারে, সব মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না, মানুষ মাত্রই ভুল, তো ভুল হতেই পারে। তো সেক্ষেত্রে চুপ করে থাকাটাই হচ্ছে বেটার আমার মতে। আপনার ভাই বা বোন একটা ভুল করলো, আপনি তাকে তাকে মানে তার সে ভুলটা ধরিয়ে দেওয়ার দরকার তো নাই, তাই না? একটা সময় সে নিজেই উপলব্ধি করতে পারবে যে সে আসলে ভুল করেছে, তখন সে নিজেই বুঝতে পারবে এবং ফিরে আসবে। আপনি যদি সেই ভুলটা ওকে ধরিয়ে দিয়ে ওর সাথে ঝগড়াঝাটি করেন, তাহলে জিনিসটা আরো বেশি ঘোলাটে হয়ে যায়। আর বড় ভাই বোনদের সাথে তো এসব করা মোটেও উচিত না, আমি যেটা মনে করি। যাই হোক, এসব আসলে হয় আমাদের সমাজে, দেখা যায় যে ছোটবেলায় ভাই বোনদের মধ্যে এত মিল মহাব্বত থাকে, কিন্তু বড় হয়ে যাওয়ার পর কেউ কারোর সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। ভাইয়ে ভাইয়ে শত্রুতা, বোনে বোনে শত্রুতা, এগুলো দেখা যায়। তো এগুলো আমাদের সমাজ খুব কমন কিছু বিষয়, সবখানে হয়ে থাকে, এই আর কি। তো আমি এদিক থেকে ইফতারি বানাচ্ছিলাম, ইফতারের টাইমও হয়ে গিয়েছে। বেগুনিগুলো দেখেছেন কেমন ফুলকো ফুলকো হয়েছে। আমার কিন্তু বেগুনি খেতে অনেক ভালো লাগে, আর এরকম ফুলকো বেগুনি হলো তার কোনো কথাই নাই। বেগুনি ভাজার পর আমি এখান থেকে পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। ইফতারের আর বেশিক্ষণ বাকি নাই, আজান দিয়ে দিবে একটু পরে, আর 10 মিনিটের মতো আছে। তো প্রতিদিনই হচ্ছে আমার লেট হয় আসলে। আমি খুব আর্লি যাই, সব গুছিয়ে রাখি, তারপর কেন জানি সময়ের সাথে পারি না, এই আর কি। তো সময় এত বেশি দ্রুত যায় যে আসলে বুঝে উঠতে পারি না কি করব না করব। তো আজকে আমি মহাব্বতের শরবত বানিয়েছি, এটা তো বেশ ভাইরাল, কদিন ধরে খুব দেখছিলাম ইউটিউবে ফেসবুকে এই ভাইরাল ড্রিঙ্কসটা। তো ভাবলাম আজকে বানিয়ে নিই, দেখি কেমন। তবে খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো আমি সব ইফতারি এখন টেবিলে নিয়ে আসছি। এখানে ডিম চপ আর বেগুনি ভেজে নিয়েছি, ছোলা রান্না করেছি, তারপর এখানে পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া আজকে মোটা টাইপের জিলাপি নিয়ে এসছে। আর এখানে তো আমার বিফ শাহি হালিমটাও আছে। হালিমটা এত মজার হয়েছে, সবাই খুবই মজা করে খেয়েছে, মাশাআল্লাহ। আর এটা রেসিপি কিন্তু লেটস কুক উইথ মুনিয়াতে আপনারা পেয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো গরম গরম হালিম খেতে কিন্তু বেশ মজা। আমার ছেলে তো গরম গরম হালিম ছোলা পেঁয়াজু এগুলোর সাথে মিক্স করে খায়। আমার আবার এসব একদমই ভালো লাগে না মিক্স করে খেতে, আমার হালিম এমনিই খেতে ভালো লাগে। আসলে ইফতারে মনে হয় অনেক কিছুই খেতে পারবো, কিন্তু আসলে এত কিছু খাওয়া হয় না। দেখা যায় একটু খাওয়ার পর আপনার আগ্রহটা চলে যায়, এরকমই। তো আমি এখান থেকে তরমুজ কেটে নিয়েছি, আমার
সেই মহাব্বতে শরবতটাও সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার আজকের ইফতার আইটেম। তো একটু পরে আজান দিবে আর আমরা সবাই মিলে ইফতার খেতে বসবো। পরিবারের সবার সাথে ইফতার করার মজাই হচ্ছে অন্যরকম। গত বছর আমরা সেটা পাইনি, কারণ আপনাদের ভাইয়া এক জায়গায় ছিল আর আমরা ছিলাম আরেক জায়গায়। তো এখান থেকে আমি ট্যাঙের শরবতও বানিয়েছি, সেটাও ঢেলে নিচ্ছি। ট্যাং ছাড়া তো আমার বাসায় কেউ ইফতার করবেই না, সো ট্যাঙের শরবত থাকতেই হবে, যত ধরনের শরবত থাকুক না কেন। তো আমি আমার ইফতার টেবিল সাজিয়ে এখন অপেক্ষা করছি আজানের জন্য। আজান দিলে আমরা ইফতার করব ইনশাআল্লাহ। আর কেমন লেগেছে আমার আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি ভিডিও ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর এরকম নিত্য নতুন ব্লগের